আসসালামু আলাইকুম। স্বাগত করছি সবাইকে সেক্রেটারি ওয়েল্ডে। আজকে আমরা জানব এবং বোঝার চেষ্টা করব বর্তমানে চলা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ কী নিয়ে সে বিষয়ে। আমরা যারা বাংলাদেশে রয়েছি, বাংলাদেশে বসে আমাদের মনে প্রশ্ন কাজ করছে, পাকিস্তান এবং তালেবান এরা প্রতিবেশী হয়ে কেন একে অপরের সাথে লড়াই করছে। ঘটনার সূত্রপাত হয় 21শে ডিসেম্বর 2024-এ পাকিস্তানের অন্তর্গত ভূমি মাকিন রিজনের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, যেখানে তেহরিকে তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি পাকিস্তানি আর্মি পোস্টে হামলা করে বসে, যার কারণে 16 জন পাকিস্তানি সৈনিক নিহত হয় এবং 5 জন গুরুতরভাবে আহত হয়। আমেরিকান পত্রিকা এ বিষয়ে বলে, যেই পাকিস্তান একসময় এরকম সন্ত্রাসী দলগুলোকে পেলে পুষে রেখেছিল, তারা এখন তাদেরই পালিত গ্রুপগুলোর একটির হাতে মার খাচ্ছে। মাকিনের এই ঘটনার জবাবে 25শে ডিসেম্বর 2024, যেটা ক্রিসমাসের দিন ছিল, পাকিস্তানি মিলিটারি আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক চালায়, আফগানিস্তানের মিলিটারি ফ্যাসিলিটিস পাকতিকা এবং খোস্ট প্রভিন্স টার্গেট করে। কিন্তু পাকিস্তানের এই হামলায় কোনো তালেবান বা টিটিপি সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি, বরং 64 জন আফগান সাধারণ নাগরিক, নারী এবং শিশু এই হামলায় নিহত হয়েছে বলে আফগানিস্তানের অফিসিয়ালস জানিয়েছে বা দাবি করেছে। অর্থাৎ বলা হচ্ছে, পাকিস্তানের এই রিটালিয়ান বা প্রতিশোধমূলক আক্রমণ জাস্টিফাইড ছিল না। সশস্ত্র বাহিনীর আক্রমণের কারণে নিরস্ত্র মানুষ হত্যার বিষয়টি ভালোভাবে নেওয়া হয়নি। তার প্রতি উত্তরে তালেবান সরকার আবারও 28শে ডিসেম্বর 2024-এ 15,000 বর্ডার গার্ড ফোর্স পাঠায়, আমেরিকান ওয়েপেন্স, ট্যাঙ্কস এবং আর্মার্ড কম্ব্যাট ভেহিকেলস সহ খাইবার প্রদেশের মীর আলী বর্ডারে। পাকিস্তানি সোলজার এবং তালেবান সোলজারদের মধ্যে পুরোদমে গোলাগুলি হয়, ফলে 19 জন পাকিস্তানি সৈন্য এতে নিহত হয়। পাকিস্তানি সরকার তাদের এই ক্ষতির বিষয়টি স্বীকার করে নেয়। পাকিস্তানের একটি আর্মি ইউনিট আছে, যেমনটা বাংলাদেশেরও আছে, ISPR নামে, যার অর্থ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। তারা হতাহতের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেনি। এমনিতে অন্যান্য উন্নত দেশে কোনো সৈন্য মারা গেলে তার লাশ যথেষ্ট সম্মানের সাথে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, মালাবরণ থেকে শুরু করে দাফন পর্যন্ত যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই সমস্ত এরিয়ার মানুষদেরকে বা এই দেশগুলোকে খুব বেশি ওই রকম কাজকারবার করতে দেখা যায় না। এই সমস্ত এরিয়া পাহাড় পর্বত দিয়ে এত কঠিনভাবে ঘেরা, কোথায় কে কার লাশ ফেলে রেখেছে সেটা শনাক্ত করাও সম্ভব না। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এর সংখ্যা 19 জন বলা হলেও অন্যান্য সোর্সেস থেকে জানা যায় এর সংখ্যা কমসে কম 50 থেকে 100 জনের মতো হবে। তো তালেবানের এবারের রিটালিয়ানে নিয়ার অ্যাবাউট 100 পাকিস্তানি সোলজারের জীবন নিয়ে নেয়। এবার প্রশ্ন হলো, এই যুদ্ধগুলো কোথায় সংগঠিত হয়েছে? এগুলো সাধারণত ঘটেছে ডুরান্ড লাইনে। এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন ডুরান্ড লাইন কোনটিকে বলা হয়। এটা ব্রিটিশদের তৈরি করে দেয়া একটি বর্ডার লাইন, যেটা ব্রিটিশ ডিপ্লোম্যাট বানিয়ে দিয়ে গিয়েছিল, যার নাম ছিল মর্টিমার ডুর্যান্ট। তার নাম থেকেই এই লাইনের নাম এসেছে। সন 1983-তে অ্যাংলো আফগান যুদ্ধের সময় ডুরান্ডের তৈরি করে দেওয়া এই বর্ডার লাইনটি পরবর্তীতে পাকিস্তান ও আফগানিস্তানের জন্য বিতর্ক ও বিবাদের একটি কারণ হয়ে ওঠে। এই ম্যাপে সবুজ রঙে যে লাইন দেখতে পাচ্ছেন, আফগানিরা ট্রেডিশনালি বিশ্বাস করে এটি হলো তাদের প্রকৃত বর্ডার লাইন, যেটা ইন্ডিয়া থেকে আফগানকে পৃথক করেছিল। আফগানিস্তান কখনোই ডুরান্ডের তৈরি করে দেওয়া লাইন অ্যাকসেপ্ট করেনি। এটা অন্যতম প্রাথমিক কারণ উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের। আফগানি বর্ডার গার্ড বাহিনী খোস্টের আলিশের ডিস্ট্রিক্টে পাকিস্তানের পোস্টে একাধিক আক্রমণ করে এবং পাকিস্তানের 2টি পোস্ট ক্যাপচার করে নেয়, পাকতিয়ার ডান্ডিপাতাক পোস্ট সহ। এই জায়গাতে দীর্ঘদিন যাবৎ আফগান পাকিস্তানের টেনশন চলছিল। এদিকে মীর আলীর পাশে বানু এরিয়াতে শিয়া সুন্নি কনফ্লিক্টও দীর্ঘ সময়ের চলমান একটি সমস্যা, পার্টিকুলারলি মীর আলী এবং বানু এরিয়াতে। বর্তমান সময়ে মীর আলী নামক এই শহরটি তালেবানের হাতে চলে এসেছে। ইতিপূর্বে যে মাকিনের কথা বললাম, পাকিস্তানি আর্মি শুরুতেই এটা পরিত্যক্ত করে সেখান থেকে পালিয়েছে। সুতরাং এই মুহূর্তে মাকিন থেকে মীর আলী পর্যন্ত এবং মাঝখানের বানু একটি লিবারেটেড উন্মুক্ত এলাকা এবং পাকিস্তানি আর্মি বানু ক্যান্টনমেন্টে আবদ্ধ হয়ে গেছে। বানু কিন্তু ওয়াজিরিস্তানের লার্জেস্ট একটি সিটি, যার আশেপাশে 2 দিকে রয়েছে পেশাওয়ার এবং কোয়েটা। অথচ মিডিয়াতে এ ধরনের কোনো রিপোর্ট আপনি দেখবেন না যে এই জায়গাগুলো এই মুহূর্তে পাকিস্তানের ক্ষমতার বাইরে। ল্যাক অফ লিডারশিপের কারণে সেখানে তারা সুবিধার করে উঠতে পারছে না। মেজরের ওপরের কোনো র্যাঙ্কের অফিসারও সেখানে যেতে চাইছে না, যার কারণে নিম্ন র্যাঙ্কের সৈনিকেরা একটি ছোটখাটো পোস্ট বসিয়েছে মাকিনে। আর ব্যাটালিয়ন কমান্ডারদের 2টি স্টেশন দেখা যায় বানু এবং কোয়েটাতে। কিন্তু কোনো উচ্চ র্যাঙ্কের কর্মকর্তা সেখানে প্রস্তুত নেই, না আছে কোনো লিডারশিপ, যার ফলস্বরূপ পাকিস্তানি সৈনিকদের মধ্যে ওইরকম জজবা দেখা যায় না। এবার পাকিস্তানি সৈনিক এবং তালেবান সৈনিকদের যুদ্ধের পেছনে
মোটিভ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। তালেবানের কথা বলতে গেলে তারা জিহাদের কনসেপ্ট নিয়ে যে কোনো যুদ্ধ করে থাকে। তালিবান নামক এই সুন্নি দলটি শরিয়া আইনের উপর ভিত্তি করে চলে এবং যে কোনো লড়াই লড়ে থাকে এবং পাকিস্তানেও শরিয়া আইন কায়েম করতে চায়। অপরদিকে পাকিস্তানি সৈনিকেরা যে স্লোগানটি ব্যবহার করে থাকে তা হলো তাকওয়া, ইমান, জিহাদ ফিসাবিলিল্লাহ। কিন্তু এই স্লোগান জাস্ট একটা স্লোগান হিসেবেই তাদের কাছে রয়ে যায়। এটা সোলজারদের মধ্যে দেশত্ববোধের হয়তো নর্মাল একটা স্লোগান, কিন্তু এর পেছনে ইসলামের ধর্মীয় প্র্যাকটিস অথবা জিহাদের কোনো মোটিভেশন নেই। তাদের লিডারশিপ, তাদের মোটিভেশনের মধ্যে এই স্লোগানের কোনো প্রতিফলন দেখা যায় না। তাদের সমস্ত লড়াই রাষ্ট্রীয় স্বার্থ এবং গভর্নমেন্টের নির্দেশই হয়। অপরদিকে আফগানিস্তানের তালেবানকে আমরা দেখতে পাই পাবলিকলি আমাদের দৃষ্টিতে যেটা পড়ে, তারা শরিয়া প্রতিষ্ঠায় চেষ্টারত থাকে। তাদের যুদ্ধের পেছনে এই মোটিভ পাওয়া যায়। কিন্তু এখানে মজার বিষয় হলো 1979 আফগান সোভিয়েত যুদ্ধে পাকিস্তান দেশটি নিজের ভূমি ব্যবহার করতে দিয়ে নিজেদের ভূমিতে প্রশিক্ষণ দিয়ে আফগানি সোলজারদেরকে সাহায্য করেছিল সোভিয়েতদের বিরুদ্ধে। 25 মে 1997 তালেবান আফগানিস্তানে অফিসিয়ালি ক্ষমতায় আসার পর পাকিস্তান প্রথমে তাদেরকে স্বীকৃতি দিয়েছিল। 1996 থেকে 2001 সন পর্যন্ত পাকিস্তানের সরকার তালেবানকে অফিসিয়ালি সমর্থন দিয়েছে এবং তালেবান যোদ্ধাদেরকে আফগানিস্তানের অফিসিয়াল আর্মি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মজার বিষয় এখানেই যে সেই আর্মির সাথেই এখন তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। পাবলিক ইনফরমেশন অনুযায়ী তালেবান সরকারের যে কারণে আক্ষেপ পাকিস্তানি সরকার ব্যবস্থা নিয়ে, তা হলো এই সরকার ব্যবস্থায় শরিয়া আইন কেন নেই, যখন কিনা এটি একটি মুসলিমদের জন্য, মুসলিমদেরকে নিয়ে ভারত থেকে আলাদা হয়ে যাওয়া একটি দেশ এবং পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম স্লোগান দিয়ে এই দেশটি ভাগ হয়েছিল। মুসলমানদের জন্য দেশটি তৈরি হয়েছিল। তখন এই দেশে শরিয়া আইন বা কোরআন দিয়ে কেন শাসন করা হচ্ছে না? কেন ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, মানবরচিত আইন দিয়ে দেশটি পরিচালনা করা হচ্ছে? এবং বলা হয় পাকিস্তানি আর্মি ইসলামিক নাম, ইসলামিক স্লোগানস শুধু ব্যবহার করে নিজেদের স্বার্থে মানুষদেরকে ম্যানিপুলেট করতে, যখন তাদের ঊর্ধ্বতর কর্মকর্তা এবং উচ্চ পদের সরকারি কর্মকর্তা ওয়েস্টার্ন স্টাইলে জীবনযাপন করে থাকে। আপনি যদি পাকিস্তানের পলিটিক্যাল এবং মিলিটারি এলিটদের লাইফস্টাইলের দিকে তাকান, তাদের আচার আচরণ, চলাফেরা ইসলামের সাথে সাংঘর্ষিক, যা একজন সাধারণ পাকিস্তানি প্র্যাকটিসিং মুসলিমের থেকে তাদেরকে আলাদা করে। এদেরকে ওয়েস্টার্ন পোশাক পরিধান এবং অ্যালকোহল পান করতে দেখা যায়, যেটা ইসলামে নিষিদ্ধ। আমেরিকা তাদের ট্রুপস আফগান থেকে উইথড্র করে তালেবানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর পাকিস্তান ভেবেছিল তারা তালেবানের সাথে অটোমেটিকলি অ্যালায়েন্সে চলে গেছে, কারণ আমেরিকা পাকিস্তান যেহেতু আগে থেকেই সুসম্পর্ক রেখে এসেছে। তালেবান আমেরিকার সাথে সুসম্পর্ক করার পর এমনটা হওয়াই স্বাভাবিক ছিল। তবে আমরা দেখতে পাই তার ঠিক উল্টোটা হয়। এবার তালেবান সরকারের যেই দিকটা নিয়ে আলোচনা করতে হচ্ছে সেটা হলো ভারতের সাথে তাদের সম্পর্ক। এমনিতে বেধর্মীদের সাথে কূটনৈতিক সম্পর্ক করা শরিয়ার দৃষ্টিতে খারাপ কিছু নয়, তবে ইসলামের শত্রুর সাথে সম্পর্ক তৈরি করার একেবারেই বৈধতা দেওয়া হয়নি। যদি পাকিস্তান আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করে শরীয়ত কায়েম না করে অপরাধী হয়ে থাকে, তাহলে মুসলিম বিদ্বেষী ইন্ডিয়ান গভর্নমেন্ট, মুসলিমদেরকে হত্যাকারী, টর্চারার, এদের সাথে তালেবান সরকারের সম্পর্ক তৈরি করাও আমি ইতিবাচকভাবে দেখতে পারবো না, বরং এর প্রতি আমি নিন্দা জানাই। 10 থেকে 12 দিন আগে কাশ্মীরের পেহেলগামের সেই ঘটনার পর আফগানিস্তানের ফরেন মিনিস্টার এ বিষয়ে নিন্দা জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানি বর্ডারে তাদের মধ্যে চলা টেনশন নিয়েও কথা বলেছেন। পাকিস্তানের শরীয়ত নেই শুধুমাত্র এই জন্য এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান যখন মুখোমুখি পর্যায়ে, আফগানিস্তানের উচিত হবে না কোনোভাবেই মুশরিকদের সমর্থনে পাকিস্তানের বিপক্ষে যাওয়া। দেখা যাক পরবর্তীতে কি ঘটে। কিন্তু আমার সবসময়ের জন্য একটাই বার্তা থাকবে, আমরা নিজেরা নিজেদের মধ্যে লড়াই না করে আমাদের বড় শত্রুর দিকে ফোকাস করব। ইন্টারনাল কনফ্লিক্ট সবসময় ছিল এবং সবসময় থাকবে, সেটা মেইন বিষয় নয়।